বড়লোক হওয়ার একটা সহজ রাস্তা হলো চাঁদাবাজি। একেবারে সহজ রাস্তা। রাজনীতি করো, চাঁদাবাজি করো, বড়লোক হয়ে যাও। কষ্ট করা দরকার নাই, চাকরি করা দরকার নাই, পরিশ্রম করে টাকা কামানোর কোনো প্রয়োজন নাই। শুধুমাত্র সঠিক একজন গডফাদারের সান্নিধ্যে গেলেই এই কাজটি একেবারে সহজ। দর্শক, নিশ্চয়ই আপনারা এর মধ্যে সবাই জেনেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বাদে সারা দেশের সব ধরনের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। কেন করা হয়েছে তাও আপনারা নিশ্চয়ই জানেন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপকর্মে যেভাবে লিপ্ত হয়েছিল বা লিপ্ত আছে, একেবারে অনিয়ন্ত্রিত অবস্থায় চলে গেছে, সেটিকে কন্ট্রোল করার জন্য কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। চাঁদাবাজি, দখলবাজি আমাদের দেশে এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে যেন একটা শিল্প। এখন কারো কাছে সেটা চাঁদা, কেউ সেটা তুলেন ডোনেশন হিসাবে, কেউ ইয়ানো, কেউ হাদিয়া। আসলে সবগুলোই এক ধরনের চাঁদাবাজি। এনসিপি জাতীয় চাঁদাবাজ পার্টি, এনতে ন্যাশনাল মানে জাতীয়, সিতে চাঁদাবাজ, পিতে পার্টি অর্থাৎ জাতীয় চাঁদাবাজ পার্টি গতকাল রাতে গুলশানের একটা অভিজাত বাসায় চাঁদাবাজি করতে গিয়ে জাতীয় চাঁদাবাজ পার্টির 5 জন প্রভাবশালী ছাত্রনেতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। গ্রেফতারের পূর্বে মোটামুটি গণধোলাইয়ের শিকার হয়েছেন। এরা প্রত্যেকেই জাতীয় নাগরিক পার্টি, দুঃখিত, জাতীয় চাঁদাবাজ পার্টির যে সার্জিস, হাসনাত আব্দুল্লাহ এবং নাহিদ আলম, তাদের অত্যন্ত ঘনিষ্ঠ ভাজা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রদর্শক শ্রোতা, আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কেমন ভিডিও হতে চলেছে আজকে। প্রদর্শক, বাংলাদেশ আর নেই। কেন এই কথা বলছি? বাংলাদেশে চাঁদাবাজ দিয়ে ভরে গেছে। প্রদর্শক, শেষমেশ আমরা যাদের উপর ভরসা করেছিলাম যে আমাদের সুন্দর বাংলাদেশ একটি উপহার দিবে, তারাই এখন বর্তমানে চাঁদাবাজি করছে। প্রিয় দর্শক, হয়তো আওয়ামী লীগ চাঁদাবাজি করছে, বিএনপিও চাঁদাবাজি করছে, কিন্তু এখন যারা চাঁদাবাজি করছে তাদের থেকে এটা আমরা কখনো আশা করি নাই, স্বপ্নেও ভাবি নাই। কেন জানেন? কারণ যারা গায়ের রক্ত, তাজা রক্ত পানি করে দিয়ে দেশকে স্বাধীন করলো, বাংলাদেশকে নতুনভাবে একটি দেশ গড়লো, তাদের উপর আমরা অনেক ভরসা করেছিলাম যে সুন্দর একটি বাংলাদেশ আমাদের উপহার দিবেন। কিন্তু শেষমেশ এরাই এখন চাঁদাবাজি করছে। প্রিয় দর্শক শ্রোতা, এই কথা আমি বলি নাই, এই কথা বাংলাদেশের কয়েকটি বিশ্লেষক এই কথাগুলো বা এই বিষয়গুলো তুলে ধরেছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তাদের কথাগুলো যদি সম্পূর্ণ শোনেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো শুনে আসি। চলুন। বড়লোক হওয়ার একটা সহজ রাস্তা হলো চাঁদাবাজি। একেবারে সহজ রাস্তা। রাজনীতি করো, চাঁদাবাজি করো, বড়লোক হয়ে যাও। কষ্ট করা দরকার নাই, চাকরি করা দরকার নাই, পরিশ্রম করে টাকা কামানোর কোনো প্রয়োজন নাই। শুধুমাত্র সঠিক একজন গডফাদারের সান্নিধ্যে গেলেই এই কাজটি একেবারে সহজ। আমাদের বাংলাদেশে অহরহর কোটি কোটি টাকার চাঁদাবাজি হচ্ছে, চাঁদাবাজির খবর শোনা যাচ্ছে। যারা আমাদেরকে আশায় আশান্বিত করেছিল, রাজনৈতিক পটভূমি পরিবর্তন করে দিয়েছিল, তারা আমাদেরকে সোনার বাংলাদেশ, নতুন বাংলাদেশ উপহার দেবে বলে আমাদেরকে অনেক আশায় আশান্বিত করেছিল, তারাই এই মুহূর্তে বাংলাদেশে চাঁদাবাজির গডফাদার। তাদের নেতৃত্বে প্রতিনিয়ত চাঁদাবাজি চলছে। কারা তারা? তাদের পরিচয় কি? সেই গডফাদারদের পরিচয় কি? আমরা চাঁদাবাজদের ধরতে পারলেও গডফাদারদের পরিচয় পাই না। তবে ইদানিং কিছু ইশারা ইঙ্গিতে বোঝা যাচ্ছে গডফাদারকে আমরা এই মুহূর্তে এই তরুণ সমাজের একজন হয়তো গডফাদার পেয়ে গেলাম, যার নেতৃত্বে এই মুহূর্তে চাঁদাবাজি চলছে। আমরা সকলে অবগত আছি, গুলশান থেকে 5 জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। সেই চাঁদাবাজরা গ্রেফতার হওয়ার পরে নতুন ভাবে আলোচনা সমালোচনা শুরু হয়েছে এই মুহূর্তে কারা চাঁদাবাজের গডফাদার, কাদের নেতৃত্বে চাঁদাবাজি হচ্ছে, কারা নেতৃত্ব দিচ্ছে। সেই নেতৃত্ব খুঁজতে গেলে আজকে আপনাদেরকে একটি ফেসবুক স্ট্যাটাস সম্পর্কে বলতে হয়, একটি প্রতিবেদন সম্পর্কে বলতে হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জুলাই আগস্টের আন্দোলন, পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠনের সাথে যিনি অতঃস্ফূর্তভাবে জড়িয়ে ছিলেন, পরবর্তীতে এই সংগঠনটির বিভিন্ন কার্যক্রমের কারণে, এই চাঁদাবাজির কারণে তিনি সরে দাঁড়িয়েছেন, তিনি হলেন উমামা ফাতেমা। উমামা ফাতেমা ফেসবুক পোস্ট দিয়ে চোখ খুলে দিয়েছেন আমাদেরকে। তিনি ইঙ্গিত দিয়েছেন কারা এই মুহূর্তে গডফাদার, কাদের নেতৃত্বে চাঁদাবাজি চলছে। উমামা ফাতেমা উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত 5 জন চাঁদাবাজির খবর শুনে আমরা পরিচিত ব্যক্তিবর্গ এতটাই আশ্চর্যিত হওয়ার অভিনয় করছি যে আমার মনে হচ্ছে আমি এই সব থেকে কম আশ্চর্য হচ্ছি। এই ছেলেগুলোকে তো নেতাদের পিছনে প্রটোকল দিতে দেখা গিয়েছে। সচিবালয় থেকে শুরু করে মিটিং মিছিল, মারামারি সব জায়গাতে সমন্বয়কদের ডান হাত বাম হাত হিসেবে নির্বিঘ্নে প্রটোকল দিয়ে গেছে। গুলশান বনানী গ্যাং কালচারে অজস্র অভিযোগ অভ্যন্তরীণ ভাবে তাদের বিরুদ্ধে ছিল। যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতারা গতকালকে গ্রেফতার হয়েছে, তারা কারা, তাদের পরিচয় তুলে ধরতে গিয়ে এখানে উমামা ফাতেমা বলছেন মারামারি সব জায়গাতে সমন্বয়কদের ডান বাম হাত হিসেবে নির্বিঘ্নে প্রটোকল দিয়ে গেছে এরা। গুলশান বনানী গ্যাং কালচারে অজস্র অভিযোগ অভ্যন্তরীণ ভাবে তাদের বিরুদ্ধে ছিল। এই ছেলেগুলা কাদেরকে প্রটোকল দিত, কাদের সাথে অজস্র ছবি আছে, এই ছেলেগুলোর পরিচয় সম্পর্কে আমরা যতটুকু দেখতে পাচ্ছি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে, এই চাঁদাবাজদের ছবি আছে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম সহ এনসিপির প্রত্যেক নেতাদের সাথে এই ছেলের ছবি আছে এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথেও এই চাঁদাবাজদের ছবি আছে। এই ছেলেগুলোর পরিচয় উল্লেখ করতে গেলে এক কথায় বলা যায়
এরা হলো নাহিদ ইসলামের শিষ্য, নাহিদ ইসলামের স্নেহাশিস। নাহিদ ইসলামকে এরা এতদিন প্রোটোকল দিয়েছে, হাসনাত আব্দুল্লাহকে প্রোটোকল দিয়েছে, সাজিদ আলমদেরকে প্রোটোকল দিয়েছে। এরপরে উমামা ফাতেমা আমাদেরকে যেভাবে চোখ খুলে দিয়েছে, যে ইঙ্গিতগুলো দিয়েছে, তাতে স্পষ্টত বোঝা যায় এই ছেলেগুলোর গডফাদার হতে পারে নাহিদ ইসলাম, সাজিদ আলম, হাসনাত আব্দুল্লাহরা। তাদের মধ্যে থেকে কেউ না কেউ এই ছেলেগুলোর গডফাদার। মানুষ কত নিষ্পাপ, সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো তারা আবিষ্কার করেছেন এই ছেলেগুলো আজ কিভাবে চাঁদাবাজি করলো। অত্যন্ত দুঃখিত বন্ধুরা, বলতে হবে এই প্রথম কোনো চাঁদাবাজি করতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা খেলো। ঠিক মতো খোঁজ নিলে বুঝবেন এদের শেকড় অনেক গভীরে। হাসনাত, নাহিদ, সাজিদ আলমদেরকে উদ্দেশ্য করে বলেছেন, এখানে ইঙ্গিত দিয়েছেন তাদের লিডার হলো নাহিদ ইসলাম, সাজিদ আলম, হাসনাত আব্দুল্লাহ। তাদের নেতৃত্বে তারা চাঁদাবাজি করছে। এমন কথা বাংলাদেশে আজকে সারাদিন অহরহ শোনা যাচ্ছে। ফেসবুক স্ট্যাটাস থেকে শুরু করে মানুষের মুখে মুখে একই কথা, এই ছেলেগুলো এই এনসিপি নেতাদের সান্নিধ্যে থেকে, এই এনসিপি নেতাদের মদত পুষ্ট হয়ে, এই এনসিপি নেতাদের যুগ সাজসে তারা চাঁদাবাজি করছে বাংলাদেশে। আমাদের বাংলাদেশে এই মুহূর্তে একটা বিষয় খুব লক্ষ্য করা যাচ্ছে, সেটা কি জানেন? চাঁদাবাজি করো, কোনো সমস্যা নাই, ধরা খেলে বহিষ্কার, ধরা না খেলে পুরস্কার। যদি ধরা পড়ে যাও বহিষ্কার করে দেওয়া হবে, ধরা না খেলে পুরস্কার দেওয়া হবে। এদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, এই চাঁদাবাজদেরকে। এখান থেকে হয়তো অনেক তথ্য উঠে আসবে কারা তাদেরকে মদত দিয়েছে, তাদের গডফাদারকে। তবে আমাদের বাংলাদেশে খুব বেশি আশা করাও যাবে না যে সঠিক তথ্য আমাদের সামনে আসবে, আমরা সঠিক তথ্য জানতে পারবো। যারা ক্ষমতার সান্নিধ্যে থাকে, তারা যদি অপরাধও করে থাকে, তারা কিন্তু অনেক কিছু গোপন করে। এই নাহিদ, হাসনাত, সাজিদ আলমরা বারংবার বিএনপি নেতাদের ইঙ্গিত করে চাঁদাবাজ চাঁদাবাজ আখ্যায়িত করছেন। এবং এই যে চাঁদাবাজগুলো গ্রেপ্তার হয়েছে, তাদের মধ্যে অন্যতম হলো রিয়াদ। এই রিয়াদ ছেলেটির ফেসবুক পোস্টে অহরহ দেখা যাচ্ছে তিনি চাঁদাবাজ নিয়ে কথা বলছেন, বিএনপিকে বিষোদ্গার করে কথা বলছেন, সালাউদ্দিন সাহেবকে চাঁদাবাজ বলছেন। এমনও স্লোগান তার ফেসবুকে আছে, চাঁদা তুলে গুলশানে, টাকা যায় লন্ডনে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে এমন মন্তব্য তিনি ফেসবুকে করেছেন। তার ফেসবুক প্রোফাইলে শুধু বিষোদ্গার, চাঁদাবাজি নিয়ে কথা, চাঁদাবাজি চলবে না, চাঁদাবাজি কারা করছে তাদের মুখোশ উন্মোচন করা হবে, বিএনপিকে বিভিন্নভাবে তিরস্কার করেছে। এখন দেখা গেল বাতির নিচে অন্ধকার, তিনি নিজেই চাঁদাবাজি করে অন্যের গাড়ে অন্যকে নিয়ে সমালোচনা করছে। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা এর মধ্যে সবাই জেনেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বাদে সারা দেশের সব ধরনের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। কেন করা হয়েছে তাও আপনারা নিশ্চয়ই জানেন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপকর্মে যেভাবে লিপ্ত হয়েছিল বা লিপ্ত আছে, একেবারে অনিয়ন্ত্রিত অবস্থায় চলে গেছে, সেটিকে কন্ট্রোল করার জন্য কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। নিঃসন্দেহে তাদের এই সিদ্ধান্ত আমরা সাধুবাদ জানাতে পারি। কিন্তু একই সঙ্গে তিনটি প্রশ্ন। শুধুমাত্র বিভিন্ন পর্যায়ের কমিটি বিলুপ্ত করেই কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা তাদের যে ফাদার বা মাদার সংগঠন এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রয়েছে তাদেরকে নিয়ন্ত্রণ করা যাবে? 2, এনসিপিও কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো নিঃশেষ অবস্থায় যেতে চলেছে? 3, এইগুলোর জন্য দায়ী কারা অথবা কে? 4, কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এনসিপির নেতাকর্মীরা এতটা বেপরোয়া হয়ে উঠল এবং উঠছে সারা দেশে? আমরা জানি যে সবশেষ যে ঘটনাটি, রাজধানীর গুলশানে আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেত্রীর বাড়িতে 1 কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রভাবশালী নেতা রিয়াদ সহ তার সাঙ্গপাঙ্গদের মাধ্যমে। 10 লাখ টাকা চাঁদা নেওয়া হয়েছিল এবং আরো 50 লাখ টাকা চাঁদা নিতে তারা একদিন আগে সেখানে গিয়েছিল। পুলিশ হাতে আটক হলো, রিমান্ডে নেওয়া হলো। যাই হোক, এই বিষয়টি নিয়ে তারা অর্থাৎ কেন্দ্রীয় কমিটি জরুরি সংবাদ সম্মেলন ডাকলো, তারা বক্তব্য দিল। মজার বিষয় হচ্ছে এই সংগঠনের যিনি কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ, তিনি তার বক্তব্যে বেশ হাস্যকর কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করেছেন, উদরপিণ্ডি বুড়োর ঘাড়ে চাপানোর চেষ্টা করেছেন। যেমন তিনি বলছেন যে বৈষম্য বিরোধী ব্যানারকে পরাজিত রাজনৈতিক শক্তি ও কিছু বিপথগামী ব্যক্তি ব্যবহার করে নিজেদের স্বার্থ সিদ্ধির অপচেষ্টা চালাচ্ছে। এই প্ল্যাটফর্মের ভাবমূর্তি রক্ষায় কঠোর সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছি। বিভিন্ন মহল ও রাজনৈতিক দলগুলোর শেল্টারে অপকর্ম চলছে। জুলাই যোদ্ধাদের কেউ কেউ বিপথগামী হয়েছে। এই মুহূর্তে বিষয়টি ভিজিবলি নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব। স্বীকার করে নিয়েছে নিয়ন্ত্রণ করা অসম্ভব, এর জন্য সাধুবাদ। কিন্তু এর আগে তারা কি বললো? পরাজিত শক্তি মানে কি? আওয়ামী লীগ। আওয়ামী লীগ কি করছে? তারা গিয়ে উস্কানি দিচ্ছে চাঁদাবাজি করো, দখলবাজি করো, আর চাঁদাবাজি করো, দখলবাজি করো বললেই তারা চাঁদাবাজি দখলবাজিতে নেমে পড়বে। একেবারে মানে ছেলেমি কথাবার্তা। এগুলো বলে সাধারণ মানুষ কোনো ধরনের আস্থা তারা অর্জন করতে পারবে না, কখনো পারার কথাও নয়। বিষয়টি হচ্ছে যে এই বৈষম্য বিরোধীদের যে আন্দোলন বা অভ্যুত্থান, সেখান থেকে তাদের প্রতি মানুষের একটি সম্মানের জায়গা তৈরি হয়েছিল, শ্রদ্ধা কিংবা স্নেহের জায়গা তৈরি হয়েছিল। কিন্তু 1 বছর পরে এসে নয়, মাত্র 1 মাস বা 2 মাস পর থেকে, 5 আগস্টের 1 মাস বা 2 মাস পর থেকেই মানুষ অতিষ্ঠ হওয়া শুরু করে দিয়েছেন। ক্ষমতা প্রদর্শন, চাঁদাবাজি, দখলদারিত্ব, ঘুষ বাণিজ্য, তদবির বাণিজ্য, হেন কোনো অপকর্ম নেই, নারী কেলেঙ্কারি রয়েছে। আমি আর সে বিষয়ে বলতে চাচ্ছি না, যাতে এই বৈষম্য বিরোধী কিংবা জাতীয় গণতান্ত্রিক সংসদ না কি আর একটা তৈরি করেছে, অথবা তাদের যে মাদার বা ফাদার সংগঠন এনসিপির নেতাকর্মীরা
অনেকেই জড়িত, কিন্তু তাদের কাজ তারা কিছুই করেনি। তারা শুনেও দেখেও না শোনার না দেখার ভাব করে বসেছিল, এবং এমনকি এই অপকর্মে যারা জড়িত তাদের কেউ কেউ আবার টর্চার সেলও তৈরি করেছিল চাঁদার দাবিতে। যারা যখন চাঁদা দিবে না তাদেরকে টর্চার করতো। প্রশ্ন হচ্ছে, কেন এই অভ্যুত্থানের নায়কেরা, এই অভ্যুত্থানের নেতৃত্বরা এতটা বেপরোয়া হয়ে উঠল? খুব সহজ কারণটি হচ্ছে, মনে করুন যে সিপিবি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, অথবা বাসদ, জাসদ, অথবা অন্যান্য আরো ছাত্র সংগঠন আছে, এদের তারা চাঁদা দাবি করতে যায় কখনো? যায় না। কেন যায় না? তারা জানে তারা শক্তিমত্তার চর্চা করে না, অথবা তারা গেলেই কি চাঁদা দিয়ে দেয় না। তার কারণ মানুষ জানে যে তাদের অবৈধ শক্তি নেই। কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা নিজেদেরকে মানুষের সামনে এমনভাবে প্রকাশ করেছে, উন্মোচন করেছে যে তারা অসীম শক্তির অধিকারী। এবং তৃণমূলের নেতাকর্মীরাও জেনে গেছেন যে তাদের নেতারা অসীম ক্ষমতার অধিকারী, তাই তারাও ক্ষমতার অধিকারী। শক্তি মানেই অপকর্মের আধার। তারা জানে যে তাদের সঙ্গে রাষ্ট্রযন্ত্র রয়েছে। এই শক্তির পরিচয় কিভাবে ঘটলো মানুষের সামনে খুব দ্রুততার সঙ্গে? এমনি জানতে যে অভ্যুত্থানে তারা নেতৃত্ব দিয়েছে, তারপর থেকে তাদের প্রতি একটা ভয় ভীতি কেন মানুষের সৃষ্টি হলো? মব ভায়োলেন্সের মাধ্যমে। তারা সব ধরনের মব ভায়োলেন্সের নেতৃত্ব দিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয় জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, ভাঙচুর করেছে, বুলডোজার দিয়ে 32 নম্বর থেকে শুরু করে সারা দেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে, ভেঙে গুড়িয়ে দিয়েছে। মব হামলার পর যারা আটক হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে আবার পুলিশের কাছ থেকে ছিনিয়ে আনা হয়েছে। যারা চাঁদাবাজি করতে গিয়ে আটক হয়েছে তাদেরকে ছিনিয়ে আনা হয়েছে। মুক্তিযুদ্ধের মতো আমাদের যে অস্তিত্বের জায়গাটি, সেটিকেও তারা চ্যালেঞ্জ করেছে। গণমাধ্যমের উপর হামলে পড়েছে, সাংবাদিকদের কলম ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে এনসিপির নেতারা। সিনিয়র রাজনীতিবিদদের সম্মান না করা, এমনভাবে কথা বলা যে তারাই সর্বে সর্বা। সরকারে তাদের প্রতিনিধি রয়েছে, এখন পর্যন্ত দুজন উপদেষ্টা রয়েছে। সেই দুজন উপদেষ্টার সব ধরনের বিতর্কিত কর্মকাণ্ডকে আবার সাফাই দিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে, প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি থেকে শুরু করে সরকারের অন্যান্য উপদেষ্টা। এনসিপির নেতা কর্মীরা এটাও তাদের নেতা কর্মীদের সামনে তুলে ধরেছিল, তাদের কাছে অঢেল অস্ত্রের সম্ভার রয়েছে। এবং তারা এখন বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করে রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর প্রোটোকল নিয়ে। সেনা সদস্য থেকে শুরু করে পুলিশ সদস্য, নৌবাহিনীর সদস্য, কোস্টগার্ড, র্যাব, এমন কোনো বাহিনী নেই যারা তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সদা প্রস্তুত নয়। এবং এই যে তারা পুলিশি প্রহরায় বা সেনা সদস্যদের প্রহরায় সমাবেশ করছে গোপালগঞ্জের ঘটনার পরে, তা কিন্তু নয়। তারা আরো অনেক আগে থেকেই 5 আগস্টের পর থেকে যখন পর্যন্ত এনসিপি গঠন হয়নি, তারা বিভিন্ন জায়গায় যাচ্ছিল গণসংযোগের জন্য, রাজনৈতিক দল করার একটি প্রস্তুতির জায়গা থেকে। সেখানেও তারা এই ধরনের পাহারা পেয়েছে। এবং 5 আগস্টের পরবর্তী বাংলাদেশে তারা প্রমাণ করেছে যে তারাই সর্বে সর্বা, তারা যা বলে তাই হয়। যে কোনো দাবি আদায়ে তাদের বিন্দুমাত্র সময় লাগে না। এবার প্রশ্ন হচ্ছে, এনসিপির অবস্থাও কি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতো হবে? আমি অনেকটা নিশ্চিত। এটা ইতিহাস বলে, পৃথিবীর বুকে অতি দানবীয়, অতি বিরাটকায় ডাইনোসরও কিন্তু খুব বেশি দিন টিকে থাকতে পারেনি। এইসব ক্ষমতার প্রদর্শন যারা করেন অতি অল্প সময়ের জন্য, মানে অতি অল্প সময়ের মধ্যে যারা শক্তিমত্তার পরিচয় তুলে ধরে ব্যাপকভাবে, অতি অল্প সময়ের মধ্যেও তারা আবার বিলুপ্তির মধ্যে চলে যায়। প্রশ্ন হচ্ছে, দায়ী তাহলে কারা? 1 নম্বর দায়ী ব্যক্তি হচ্ছেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এই ছাত্রদেরকে তার ক্যাডার বাহিনী হিসেবে ব্যবহার করতে চেয়েছেন, এবং তিনি এই ছাত্রদেরকে অভিহিত করেছেন তার নিয়োগকর্তা হিসেবে। জনমানুষের প্রতিনিধিত্ব বা জনমানুষের প্রতিনিধি হয়ে তিনি সরকারে বসেননি, এটি তিনি নিজেই জানিয়েছেন। তার নিয়োগকর্তা ছাত্ররা। সেখান থেকে ছাত্ররা নিজেদেরকে অসীম ক্ষমতার অধিকারী মনে করতে শুরু করলো আরো এক দফায়। এবং 2 নম্বর হচ্ছে, এই ছাত্রদের যে বিপদগামী করে তোলা হচ্ছে তার জন্য দায়ী হচ্ছে ফ্রান্সের মতন কিছু বিদেশি রাষ্ট্র থেকে যারা ওহী নাজিল করছেন নিজেদেরকে ডিপ স্টেটের খেলোয়াড় হিসেবে। এই ছাত্র থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায়ের উপরে তাদের নানান ধরনের নির্দেশ, অনুরোধ, উপদেশ, পরামর্শ, হুকুম যাই বলে না কেন তারা দিয়ে আসছে, এবং সরকার এবং এই ছাত্ররা মন্ত্রমুগ্ধের মতো সেই নির্দেশগুলো পালন করছে দেশ ধ্বংসের খেলায়। আমরা এমনটি চাইনি। বারবার বলি, এই বৈষম্য বিরোধীদের চোখেই এদেশের মানুষের বিশাল একটি অংশ স্বপ্ন দেখতে চেয়েছিল, তাদের সঙ্গে স্রেফ প্রতারণা করা হয়েছে, ভয়ঙ্কর প্রতারণা। এখন এই যে কমিটি বিলুপ্তির বিষয়, এর মধ্য দিয়েই কি তারা আবার মানুষের আস্থা ফিরে পাবে? প্রশ্নই ওঠে না। তাদেরকে প্রকাশ্যে যেসব অভিযোগের কথা বললাম সব কিছুর জন্য দুঃখ প্রকাশ করতে হবে মানুষের সামনে।
তাদেরকে সরকারের যেই বিশেষ খেলা, বিশেষ করে মোহাম্মদ ইউনূস সাহেব, তার অভিভাবকত্ব ছাড়তে হবে। চাঁদাবাজি দখলবাজি আমাদের দেশে এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে যেন একটা শিল্প। এখন কারো কাছে সেটা চাঁদা, কেউ সেটা তুলেন ডোনেশন হিসাবে, কেউ ইয়ানত, কেউ হাদিয়া, আসলে সবগুলোই এক ধরনের চাঁদাবাজি। এখন এই চাঁদাবাজি দখলবাজির বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার দল হলো এনসিপি, নাগরিক পার্টি। এখন তাদের বিরুদ্ধেও অভিযোগের আঙ্গুল তুলছেন কেউ কেউ। ডাক্তার সায়ন্ত বলেছেন যে এনসিপির ছোট ভাইয়েরা চাঁদাবাজিতে এখন বড় ভাই হয়ে উঠেছে। কেউ কেউ দাবি করছেন যে চাঁদাবাজি প্রতিরোধে ডিজিটাল টাস্কফোর্স গঠন করা দরকার। এখন এনসিপি এই চাঁদাবাজি প্রতিরোধে তারা গণ অবস্থান কর্মসূচি পালন করেছে এবং এই চাঁদাবাজির কথা বলতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকারও হয়েছে তাদের কেউ কেউ। কিন্তু চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে গত শনিবার নিজের লোকরাই আবার চাঁদাবাজির মধ্যে লিপ্ত হয়েছে এবং ধরা পড়েছে। ঘটনা হচ্ছে, তাদের যে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন আছে, সেই সংগঠনের নেতা রিয়াদ, অপু, মুন্না, রাজ্জাক চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে ধরা খেয়েছে। আওয়ামী লীগের প্রাক্তন একজন এমপি শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে তারা ধরা পড়ে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, রিয়াদ যে বৈষম্য বিরুদ্ধের নেতা, সে পুলিশের সংস্কার কমিশনের সদস্য। চিন্তা করেন, পুলিশের সংস্কার কমিশনের সদস্য গেছে চাঁদাবাজি করতে। প্রশ্ন উঠেছে যে এরকম একজন চাঁদাবাজকে রাষ্ট্রের দায়িত্বপূর্ণ কাজের জন্য এই এনসিপি আলারা মনোনয়ন করলো কিভাবে এই লোকটাকে? এখন এনসিপি নেতা মাহিন সরকার তিনি বলছেন যে চাঁদাবাজি করতে যাওয়া রাজ্জাকও পুলিশ সংস্কার কমিশনের সদস্য, তার মানে দুইজন। এখন এই যে চাঁদাবাজিতে যারা গ্রেফতার হলেন তাদের ব্যাপারে এনসিপি নেতা মাহিন নিজে বলতেছেন যে অপুর বিরুদ্ধে, অপু তাদের একজন চাঁদাবাজ, জয়পুরও তার নামে অনেক অভিযোগ আছে এবং চাঁদাবাজি ধরা খাওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন এটা থাকার দরকার আছে কিনা, থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। এখন যারা চাঁদাবাজি করতে গিয়ে এনসিপি আলা, বৈষম্য বিরোধী আলা বা তাদের সংগঠনের যারা ধরা খেয়েছেন তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এই চক্রের আরো কারা কারা জড়িত সেটা বেরিয়ে আসতে পারে। যদিও এই চাঁদাবাজির অভিযোগে 5 জনকে তাদের দল বহিষ্কার করেছে, কিন্তু এই চাঁদাবাজির ঘটনায় এনসিপি বিরাট বিপাকে পড়েছে। কারণ চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলা দল নিজেরাই যদি চাঁদাবাজি করে তাহলে মানুষ আর বিশ্বাস করবে কাকে? এখন ইতোমধ্যে এনসিপি 5 তারকা হোটেলে ইফতার পার্টি করে কোটি কোটি টাকা খরচ করে গাড়ির বহর নিয়ে শটডাউন করে এদের অর্থ কোথায় হলো? তারা কয়েকদিন আগে ছাত্র, এখনো কেউ কেউ ছাত্র যারা মুরিদ বাসে চড়ে চড়ে কয়েকদিন আগেও কলেজ বিশ্ববিদ্যালয় গিয়েছেন, তারা এত টাকা কোথায় পেলেন? এটার কোনো জবাব নাই। নাহিদ ইসলাম বলছেন যে যাদের কাছে তারা টাকা পয়সা নিয়েছেন তাদের নাম যদি তারা প্রকাশ করেন তাহলে এরা বিপাকে পড়ে যেতে পারেন। তাহলে রাজনীতিতে স্বচ্ছতা থাকলো কোথায়? অবশ্য যে 5 জন ধরা খেয়েছে, এই ধরা খাওয়ার অর্থ এই না যে তাদের সবাই চাঁদাবাজ। তবে এদের চাঁদাবাজির কারণে তাদের দলের ইমেজ ক্ষুণ্ণ হয়েছে, তাদের দল প্রশ্নবিদ্ধ হয়েছে। এখন তারা এতদিন বলে আসতেছিল, আঙ্গুল তুলে আসতেছিল যে বিএনপির লোকেরা চাঁদাবাজ, দখলবাজ, চাঁদাবাজদের আর এলাও করা হবে না। এখন বিএনপিরও সুযোগ এসছে, তারাও পাল্টা বলতে পারবে যে এনসিপি চাঁদাবাজ। যাই হোক, যেই চাঁদাবাজি করুক না কেন, চাঁদাবাজির রাজনীতি বন্ধ হোক, সরকার কঠোর হোক, দলগুলো কঠোর হোক, না হয় ওই বাংলাদেশের যে পচা রাজনীতি, সেই যেই লাউ সেই কদু সেটাই থাকবে। এনসিপি জাতীয় চাঁদাবাজ পার্টি, ইন্টারন্যাশনাল মানে জাতীয়, সিতে চাঁদাবাজ পিতে পার্টি, অর্থাৎ জাতীয় চাঁদাবাজ পার্টি গতকাল রাতে গুলশানের একটা অভিজাত বাসায় চাঁদাবাজি করতে গিয়ে জাতীয় চাঁদাবাজ পার্টির 5 জন প্রভাবশালী ছাত্রনেতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। গ্রেফতারের পূর্বে মোটামুটি গণধোলাইয়ের শিকার হয়েছেন। এরা প্রত্যেকেই জাতীয় নাগরিক পার্টি, দুঃখিত, জাতীয় চাঁদাবাজ পার্টির যে সার্জিস, হাসনাত আব্দুল্লাহ এবং নাহিদ আলম, তাদের অত্যন্ত ঘনিষ্ঠ ভাজন, অত্যন্ত স্টেক হোল্ডার ছিল জুলাই আগস্টের সেই জঙ্গি বিপ্লবের। তার মানে এদের মাধ্যমে সারা দেশব্যাপী কিংবা সারা ঢাকা শহরব্যাপী তাদের একটা কিশোর গ্যাং সিন্ডিকেট রয়েছে, যার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মব আক্রমণ করা, দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করা, এবং সেই চাঁদাবাজির একটা বিরাট অংশ ঢুকে যায় নাহিদ, সার্জিস এবং হাসনাত গংদের পকেটের একদম গহীন দরিয়ায়। গতকাল রাতে গুলশান 2 নম্বরে বাংলাদেশ আওয়ামী লীগের সংরক্ষিত আসনের একজন সাংসদ, নারী সাংসদ এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার। শাম্মী আক্তারের বাসা থেকে গুলশান থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান যেই 5 জনকে গ্রেফতার করেছেন তারা হলো সাকাদাউন সিয়াম, সাদমান সাদার, ইব্রাহিম হোসেন ও আব্দুর রাজ্জাক রিয়াদ। এদের প্রত্যেককেই জাতীয় নাগরিক পার্টির প্রভাবশালী নেতা। এদের মধ্যে অন্যতম যে ব্যক্তি সরকারের একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্বে রয়েছেন, আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ, তিনি ছাত্র প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সরকারি কমিশন, অর্থাৎ ডক্টর ইউনুস মহাজন যে বাংলাদেশের প্রত্যেকটা মন্ত্রণালয়ে ছাত্র প্রতিনিধি নিয়োগ দিয়েছে, এর মধ্যে স্বরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধির দায়িত্বে রয়েছেন এই বদমাইশ, এই চাঁদাবাজ, এই ডাকাত, এই রাজাকার, এই দেশদ্রোহী আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ। এই বাটপার আন্তর্জাতিক লেভেলের বাটপার। প্রত্যেকটা বাটপারের সাথে এই বাটপারের ছবি আছে। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, চিনিচুরের পোলা, তার সাথে ওই বাটপারের ছবি আছে। নাহিদ ইসলাম যে জাতীয় চাঁদাবাজ পার্টির যে সমন্বয়ক, তার পিতা যে পেটমোটা, এই পেটমোটা হচ্ছে একটা চরিত্রহীন লম্পট, একটা নারী লিপসুক। এই নারী লিপসুক একটা আন্তর্জাতিক লেভেলের চাঁদাবাজ, রামপুরা বনশ্রী এলাকা দখল করে ফেলেছে এবং চাঁদাবাজির একটা অভয়ারণ্য বানিয়ে ফেলেছে সেই এলাকাকে। তদবির, লবিং, টেন্ডারবাজি থেকে শুরু করে প্রত্যেকটা অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত এই নাহিদের পিতা। নাহিদের পিতার সাথে তার একটা ব্যাপক সখ্যতা। এই রিয়াদের দেখেন ছবিতে বাবর, বিএনপির সেই 10টা আগস্ট মামলার আসামি লুৎফুজ্জামান বাবর, তার কি হাসি মুখে ছবি, আরে সোনা ময়না, জাদু পাখি। এই মাসুদ ভালো হইলো না, ঢাকা দক্ষিণ জামাতের সম্ভবত সেক্রেটারি বা কিছু একটা হবে, বন্ড মাসুদের সাথে তার ছবি। কাইল্লা রাফি হচ্ছে চট্টগ্রামের সমন্বয়ক ছিল, চট্টগ্রাম সমন্বয়ক কাইল্লা রাফির সাথেও কি চমৎকার ছবি, পাশাপাশি চেয়ারে বসা, সহোদর মায়ের পেটের ভাই। হাসনাত আব্দুল্লাহ, চাঁদার ভাগটা হাসনাত মনে হয় বেশি পাই জন্য কুলের মধ্যে বসায় নিছে। গদা নাহিদ উর্ফে পেটকা নাহিদের সাথে কি চমৎকার ফুটেজ, উজ্জ্বল ছবি, আহারে শোনা। সব শেষে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা ক্লাউন জাহাঙ্গীরের সাথে কি সদা হাস্যোজ্জ্বল, চাঁদ মুখখানা ছবি দিয়ে ভরা। আরে 50 লক্ষ টাকা চাঁদাবাজি করতে গিয়ে 10 লক্ষ টাকা চাঁদাবাজি করে এরপর গণধোলাই সে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে সেই তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, জাতীয় চাঁদাবাজি পার্টির অন্যতম সদস্য জনাব রিয়াদ সাহেব। এভাবেই সারা দেশে চলছে তাদের চাঁদাবাজি, তাদের দখলদারিত্ব, তাদের সব। গতকাল মোস্তফা সরোয়ার কি জানি একটা নাম সাংবাদিকের, তিনি বলতেছিলেন যে একটা থানার ওসি বলতেছিল তাকে ফোন করে, তার বন্ধু সম্ভবত, সন্ধ্যার পর থেকে ঢাকা শহরের প্রত্যেকটা থানায় এই বাটপার কিশোর গ্যাংয়ের গুন্ডা সন্ত্রাসী জঙ্গিরা ঢুকে এবং তাদের সব অনৈতিক দাবি দেওয়া মেটাতে গিয়ে পুলিশ মোটামুটি বিরক্ত, বিপর্যস্ত। এই জায়গা থেকে পুলিশের মুক্তির কোনো পথ আমি দেখছি না। যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা, একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, একজন ধর্ম উপদেষ্টা, তিনি বলবেন জুলাই বিপ্লবের পর দেশে কোনো ধরনের আইন চলবে সেটা নির্ধারণ করবেন আলেম ওলামারা। দেশের সংবিধান নাই, দেশের আইন শৃঙ্খলা নিয়ম নীতি সব বাদ, দেশে কি ধরনের আইন চলবে সেটা নাকি নিয়ন্ত্রণ করবে এই জঙ্গিরা, এই তৌহিদি জনতারা, এই তথাকথিত আলেম ওলামার নামে পেশাদার সন্ত্রাসীরা, পেশাদার জঙ্গিরা। দর্শক, এইভাবে এই দেশটাকে কোথায় ঠেলে দিচ্ছে আপনারা বুঝতেছেন? আপনারা এখনো প্রতিবাদ জানাচ্ছেন না। আজ শাম্মী আহমেদের বাসায় ডাকাতির জন্য গিয়েছে, কালকে আপনাদের বাসায় যাবে, পরশুদিন আরেকজনের বাসায় যাবে, এভাবেই চলবে তাদের অভয়ারণ্য। তারা থামবে না, তারা থামার মতো নয়, তারা থামার জন্য আসে নাই, তারা এই দেশটাকে লুট করার জন্য এসেছে। তারা এই দেশের ভাড়াটে খুনি, তারা এই দেশটাকে একটা ফিলিস্তিনে পরিণত করতে চায়, তারা এই দেশটাকে একটা গাজায় পরিণত করতে চায়, তারা এই দেশটাকে আফগানিস্তান বানাতে চায়, তারা এই দেশটাকে পাকিস্তান বানাতে চায়, তারা এই দেশটাকে সোমালিয়া বানাতে চায়, যেখানে কোনো আইন থাকবে না, কোনো নিয়ম থাকবে না, কোনো সংবিধান থাকবে না, কোনো রাষ্ট্রযন্ত্র থাকবে না, যেখানে কোনো প্রকার আদালত থাকবে না, কোনো বিচার ব্যবস্থা থাকবে না। তারা অবাধে, নির্বিঘ্নে, নির্দ্বিধায়, নিশ্চিন্তে সব ধরনের অন্যায় অপকর্ম করে যাবে এবং তারা করে যাচ্ছে। প্রদর্শক শ্রোতা, আপনারা একে একে সম্পূর্ণ বিশ্লেষকের আলোচনাগুলো শুনলেন। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। প্রদর্শক শ্রোতা, বাংলাদেশ চাঁদামুক্ত কবে হবে আমরা এটা জানি না। আমরা একটি সুন্দর চাঁদামুক্ত এবং চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ দেখতে চাই, যেখানে চাঁদাবাজি চলবে না, খুন খারাপি চলবে না, কোনো খুন গুম এসব চলবে না। আমরা এমন একটা বাংলাদেশ চাই। প্রদর্শক, এটাও যদি আপনারাও চেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আরও এইরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।